এবার কেন মিসিং ডায়েরি নেয়নি সেটা অবশ্যই শুনবো। তবে আমার মনে হয় যে আপনারা গিয়ে পুরোটাই গিয়ে বলেছেন, যেটুকু জানেন তার জন্য মিসিং ডায়েরি হয়নি। কারণ জানলে তো আর মিসিং ডায়েরি হবে না। আপনি মিসিং হয়নি তো কি, তার মানে আপনারা জানেন মানে মিসিং হয়নি, এটাই ঘটেছে আপনাদের সাথে। আর এই নলেজটাই আপনাদের আর 5 জনকে আজকে বার্তা দেবো, এটা করলে কি কি সুবিধা হয়, এটা না করলে কি সুবিধা হয়। যাই হোক, সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা গুরুজন, আপনার জন্য প্রণাম, ছোটদের জন্য ভালোবাসা। এখন আমি যেটুকু শুনবো সেটা হলো, যে সমস্যাটা শুনবো আজকে প্রথম, সেটা হলো কি 1 মাস হলো ওনার বউ চলে গেছে, শ্বশুর এসছেন, মানে বৌমাও চলে গেছেন, তার জন্য শ্বশুরও এসছেন, আর মেয়ের মা বাবাও এসছেন, সবাই একত্রিত হয়েই অফিসে এসছেন। বিষয়টা ডিটেলসে শুনে নেব। সবার আগে জানি তোমরা কি কমেন্ট করবে, তার আগেই তোমাদের জানিয়ে দিচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। আর কি বলবো, খাওয়া দাওয়া তো করেছি, আবার পরে করব। সবকিছু জানিয়ে দিয়ে, তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে এখন আমি শুরু করছি সমস্যা কি করে সমাধানটা হবে। তাই তোমরা মন দিয়ে তোমরা সমস্যাটাই শুনবে, আর সেটা কি করে সমাধান করা যায় আমি তো আছি। তাছাড়াও যদি কোনো রকম ভাবে তোমাদের কমেন্ট যদি ওনাদের কোনো পরিষেবা দিতে পারে, তোমরা কমেন্টে ব্যক্ত করতে পারো। ঠিক আছে, চলো বলুন, কে বলবে সমস্যাটা? তুমিই বলো, তুমি তো ভিকটিম। যখন আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে বিয়ে হয়েছে কত সালে? আমার 2018 20 এপ্রিলে বিয়ে হয়েছে। আচ্ছা। আমার 2023-এ আমার শালার যখন বিয়েটা হয়, তখন শালার হলো মামা শ্বশুর হিসেবে ওই ছেলেটার পরিচয়। ওনারাও ইনভাইটেড ছিল, আমরাও এখান থেকে গেছিলাম। তখন ওইখান থেকে আমার বউয়ের সাথে ওই ছেলেটা আলাপ। ওইখান থেকে আপনার আস্তে আস্তে মানে আমার সাথেও কোনো আলাপ হয়নি, ওর সাথে আলাপ ছিল। আস্তে পুজোর টাইমে অষ্টমীর দিন তখন আমার সাথে ওকে আলাপ করিয়েছিল যে আমার ফ্রেন্ড এরকম করে ছেলে খুব ভালো। 2023-এ? হ্যাঁ 2023-এ? হ্যাঁ 2023-এ। 2023-এ আলাপ করিয়েছে এরকম যে ছেলেটা খুব ভালো, তোমার সাথে আলাপ করিয়েছে। আর ওর সাথে মানে আমার একটা প্রবলেম ছিল, মানে আমার বউয়ের পাসপোর্টের জন্য আমি আপনার অ্যাপ্লাই করেছিলাম, যেটা আপনার তৎকালে অ্যাপ্লাই করেছিলাম, সেটা কাজ হয়নি। তখন ওই ছেলেটা মানে বউর সাথে কন্ট্যাক্ট করে মানে ওই সমস্যাটা বলেছিল যে এরকম এরকম সমস্যা। ওই ছেলেটা বলেছিল আমার সব হাত আছে, আমি করিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তখন থেকে ওদের ফোনে ফোনে যোগাযোগ, তারপরে থেকে আমার সাথে যোগাযোগ করায় অ্যাজ আ মানে ওইটা করিয়ে দেবে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কাজও হয়ে যাবে। আমি ভাবলাম হ্যাঁ, অ্যাজ এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস করাচ্ছে, ঠিক আছে, সব কথা হচ্ছে। ও আমাকে আশ্বাস দিল যে কোনো অসুবিধা হবে না, আমার সবই আছে চেনা, কোনো অসুবিধা হবে না। ওই হিসাবে আস্তে আস্তে মানে চেনা মানে ওর উপর ওর পলিটিক্সে একটু মানে সুজিত আছে। ও ছেলেটা ওই সল্টলেকে বসতি, পাসপোর্টটা আমি সমাধান করে দেব, এরকম একটা আমাকে বুঝিয়েছিল, পাসপোর্টটা সমাধান করে দেব। নেতা মন্ত্রীদের সাথে ওনার হাত আছে এরকম করে বলেছিল। আমি বলে ঠিক আছে, অসুবিধা নেই। আমি এত তখন যে ঘনিষ্ঠতা এত কিছু মানে হয়নি। আস্তে আস্তে মানে তখন আমার মেয়েরও একটা সমস্যা, ও ঠিক করে কথা বলতে পারে না, আর ওর ব্রেন ডেভেলপমেন্টটা খুবই কম বয়স হিসাবে। আমার বাচ্চা, হ্যাঁ আমার মেয়ে, ওর এখন 4.5 বছর বয়স। ও তখন এরকম ওর থেরাপি চলছিল, তখন এরকম জানতে পেরেছে জিনিসটা, মানে আমার বই ওর ফ্রেন্ডকে জানিয়েছে যে এরকম এরকম সব, আর বিশুদ্ধবার করে যাওয়া হয়, এ হয়। তখন থেকে ওর সাথে আমার বললো যে তোমার এরকম করে যেতে হবে না, ওর তো পার্সোনাল গাড়ি আছে, চলো পার্সোনাল গাড়িতে যাবো, এ করবো, বিশুদ্ধবার একদিন করে একটু ঘুরবো ফিরবো, এ করবো, ওরকম করে আমাকে ম্যানিপুলেট করা জিনিসটা। তাহলে আমিও ওই ভেতরে ইন্ডালজ হই, ভেতরে আমিও মানে আমাকে রেখে ও সব জায়গায় ওর সাথে এরকম দেখাবে যে আমি আমার হাজবেন্ডকে রেখে আমি সব করছি, হাজবেন্ডকে রেখে আমি সব করছি।
মানে না হাজবেন্ডের কাজেই ছুটছি, তার সাথে যাচ্ছি, আর হাজবেন্ডকে রেখেই রেখে সবকিছু সব করছি। করছি। আচ্ছা, জিনিসটা সবই হচ্ছে আর থেরাপিতে আমি একজনকে যেতে হতো প্যারেন্টস হিসাবে, একজনকে একটু আস্তে বলতে হবে, আমি একটু শুনতে পাচ্ছি না এনাদের কথাটা। প্যারেন্টসকে একজনকে যেতে হবে বাচ্চার সাথে সবসময় থেরাপিতে, আমি ঢুকতাম, আমি করাতাম। আর ওরা মানে অন্য জায়গায় হলেও রবীন্দ্র সরোবরে ওইটা চলতো থেরাপিটা। আর ওরা যেত আপনার পার্কে, ওইখানটা রবীন্দ্র সরোবর পার্কে, ওইখানটা ঘুরতে এ করতো, কথা বলতে এ বলতো। আমি এত গ্রাহ্য করিনি, বাট আস্তে আস্তে ওর ফোন করাটা দেখলাম বেড়ে গেল। যেখানটায় একবার কথা বলতো সেইখানটায় 5 বার 6 বার করে আধ ঘন্টা ধরে ধরে কথা বলছে। আমি বললাম, আমি প্রথমে ভাবলাম এজ এ ফ্রেন্ড, তারপরে ও বললো এটা কোনো ব্যাপার না, ওর সাথে এরকম কথা হয়, এরকম কোনো ব্যাপার না, ফ্রেন্ড হিসাবে কথা হয়। তখন মাথায় নিইনি। তারপরে আস্তে আস্তে আমারও স্ট্রাইক করিনি, যে আমি বিশ্বাস করতাম আমার মনের থেকে, প্রাণের থেকে ওকে খুব বিশ্বাস করতাম, আমার ওয়াইফকে, যে ও কিছু করতে পারবে না, কারণ 5 বছর সংসার করলো। ও এখন মানে ওরকম স্টেপ নেবে না যে একটা সংসারকে ভাঙার মতো। তারপরে ভেতরে ভেতরে ওদের সাথে এরকম করে কথা হতে হতে কোনো একটা লিঙ্ক হয়েছে, মনের লিঙ্ক হয়েছে, সেটা আমিও বুঝতে পারিনি জিনিসটা, আমাকে সেটা অন্ধকারে রেখেছে। বাট এরকমও অনেক কেস হয়েছে যে ওর বাপের বাড়ি গেছিল, ওইখান থেকে 7 দিনের নাম করে 2 দিন ওইখানটায় থেকে আবার 2 দিন মাঝখানে এসছিল। তারপর আবার বাপের বাড়ি, যে আমাকে বুঝতে দিইনি জিনিসটা, যে এরকম করে আমিও এসছিলাম এইখানটায়, কোনো বুঝতে দিইনি। আচ্ছা, আমিও সেইটা বিশ্বাস করিনি। তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে বুঝিয়েছিল যে জিনিসটা এইগুলো দেখো, খুব খারাপ হচ্ছে, ছেলেটা কিন্তু বাজে, ছেলেটা ভালো না, চরিত্র খুবই খারাপ, তুমি সতর্ক হও, মানে ওনারাই বলেছে। ওনারা বলেছে। বাট আমি তখন ক্যাজুয়ালি নিয়েছি, না এটা আমার ফ্রেন্ড, এরকম হতে পারে না, আমার বয়স। আপনারা কি করে বুঝলেন যে এটা চরিত্রটা খারাপ? আমি নৈহাটি শ্রাবণ মাসে নৈহাটি বড় মার পুজো দিতে যাই। আচ্ছা, পুজো দিতে যায়, তখন আমার জামাই মেয়ে যায়, আমি সঙ্গে যাই। দেওয়ার পরে তখন দেখি, আমি ভাবটা দেখে বুঝছি আমার জামাই নাতিন হাতে করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই ছেলেটা আমার মেয়েকে সবসময় এক পার্কে গেছে, আমার মেয়েকে সবসময় ফটো তুলছে, এ দোলনায় ঠেলা দিচ্ছে, এ তারপর সেটা দেখে একটু আমার একটু ডাউট হলো। ডাউট ব্যাপারটা কি। তখন আমাকে এইসব দেখে আমার তখন আমি জামাই সাথে রয়েছে, জামাই কিছু বলছে না, আমি আর কোনো প্রতিবাদ করি। বাড়ি এসে পরের দিন ফোন করেছি যে যে মারে এই জিনিসগুলো তো, ছেলেটার প্রতি তোর নজর আমার তো ভালো লাগছে না। ও আপনিই বললেন? আমি বলেছি, হ্যাঁ। তখনও জামাই বুঝতে পারছে না যে তার সাথে কোনো সম্পর্ক? জামাই বুঝতে পারছে না। তারপরে বললি করে তখন ফোটাম করে আমাকে কি উত্তর দিলে জানো? শোনো মা, তুমি কিছু মনে করো না, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছে? হ্যাঁ, কোথায় করেছি? শান্তিপুরার মন্দিরে গিয়ে করেছি। সুমন জানে, জামাই জানে? বললো না, জামাই জানে না। কোথা থেকে করেছি? ওদের বাড়ি থেকে যেয়েই করেছি, আমাকে বললো। বলতে পারে আমি তখন আমি পুরো মাটি নিচে বসে গেছি, তুই একটি কাজ করেছিস, এটা কি সম্ভব কখনো? 2023 সালে তো আলাপ, ওটা বিয়েটা করলো কবে? কবে করেছে? 24-এ কবে করেছে? এসে মনে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমার কোনো এরকম। প্রমাণ নেই, আমার মুখে এই কথাটা বলেছে। বললি তারপরে ওই কথা যখন বললো, বলার পরে আমি পুরো হয়ে গেছি। আমি এটা কি সম্ভব? বলে তুমি কিছু বলবা না, আমি তোমার জামাইকেও ছেড়ে যাবো না, আমি ওর সাথে ঘোরাফেরা করবো, তাই আমি সংসার কোনোদিন ছাড়বো না। ওই জামাইকে ছেড়ে যাবে না, সংসারও ছাড়বে না, ওর সাথে জাস্ট ঘোরাফেরা করবে? আমাকে এই কথা বললো। আচ্ছা, তারপরে আমি না পুরো ভয় গেছি। তার একদিন দুদিন পরে বাবাকে বলছি, জানো তো এই ব্যাপার, এটা কোনো মাইনে নিয়ে যায়, কি করে তারপরে ওই মেয়ে ওটা করার পরে সঙ্গে জামাইকে ফোন করেছি যে বাবা এই ব্যাপার, আমাকে কিন্তু এই বললো, তুমি কিন্তু সতর্ক ওর সাথে ঘোরাফেরা বন্ধ করো। জামাই বলছে আপনার কোনো কাছে কোনো প্রমাণ আছে? কি করে বা তোমার প্রমাণ দেবো? আমি তো রেকর্ডিং করিনি, কিছুই না। তখন মেয়ের সাথে আমার কথা হলে তখন আমি রেকর্ডিং পারি না, করিনি, কি করে শোনাবো? বলতে পারে। তারপরে গেল, যাওয়ার পরে শ্রাবণ মাসে লাস্টে বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র মাসে। আমার হাজবেন্ড একটা টোটো গাড়ি চালায়, কেনবে মেয়েকে ডাকলাম যে মারে আয় না, আমার তো 2 মেয়ে, মারে আয় না। তোর বাবা গাড়ি দিয়ে সব ঘুরেছে, রাত ঘুরে ঘুরেছে। তা তুমি তুমি বলেই বললাম তুমি ছোট, তুমি বললে কেন যখন তুমি সবই জানতে পারলে? আমি এই জিনিসটা জানতে পারিনি, মানে জানতে পারলাম বাট বিশ্বাস করতে পারিনি আমি।
শাশুড়ি মা যখন বলছে, দেখো আমি তো মেন শাশুড়ি বললে তাও, তোমার মা বললে তাও ভাবতাম যে না ছেলের সংসারে ইন্ধন যোগাচ্ছে, যে না আমার ছেলে পর হয়ে যাচ্ছে, মেয়ে বৌমার হয়ে যাচ্ছে বলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার শাশুড়ি মা যখন তোমায় বললেন যে এই ছেলেটির সাথে সম্পর্ক, বা এই ছেলেটির সাথে কিন্তু বাবা বিয়ে করেছে ও বলছে, বা এই ছেলেটির সাথে ঘোরাফেরা করছে, বা তুমি বড় মার ওখানে পুজো দিতে এসে দেখছে যে সে দোল্লায় চড়াচ্ছে, চড়ছে, ও চড়ছে, পার্কে যাচ্ছে, তা তোমার শাশুড়ি মায়ের চোখে বেঁধেছে, তা তোমার চোখে বাঁধবে না তোমার স্ত্রী? আমার জামাইটা অনেক সাদা, আমি মেনলি কি বুদ্ধি বলবো, অনেক অনেক একটু বুদ্ধি অনেক বুদ্ধি কম। এই সুযোগটাই নিয়েছে আমার। বুদ্ধি কম হোক, আপনি তো আমাকে সতর্ক করছেন। মানে মেয়েটাকে এইভাবে মগজ ধুলাই করেছে। আমি চাইছি কি যে আমি জামাইকে দিয়ে কাজটা করবো, আমি বিয়াইকে জানাবোই না। এই জিনিসটা কি বিয়াইকে জানানোর বিষয়? না, বিষয় জানাবো। আপনি জামাইকে ছেলের মতো করে তা আপনার নিজের মেয়ের নামেই বলছেন। আমি যদি ফোন করে আমার জামাই ফোনই না না পারে, লাস্টে প্রমাণ চাই আমার জামাইকে, প্রমাণ দেন। ওর বাবা লাস্টে বাবা মেয়ে কিন্তু আমার বাড়ি থেকে 2 দিন চলে গেছিল, তুমি এটা কি করে তোমার প্রমাণ দেবো, তুমি কাউকে জানিও না, তুমি একটু ও মানে জামাই আপনাকে অবিশ্বাস করছে, আমাকেও অবিশ্বাস করলো। শ্বশুরকেও অবিশ্বাস করছে, মানে বউকেই বিশ্বাস করছে। হ্যাঁ, আচ্ছা, আর আপনার মেয়ে মগজ ধলাই করে দিচ্ছে জামাই, যে মা বাবা ভুল বুঝাচ্ছে তোমায়। মা বাবা ভুল বোঝাচ্ছে, মা বাবা খালি তোমার বাবার টাকার পেছনে পাগল, ওইটা এখন ওই জিনিসটা এখন আমি আর টাকা পয়সা টাকার দিতে পারছি না, মা বাবা তোমাকে ওইটা না বোঝাচ্ছে জিনিসটা। আচ্ছা, মানে মেয়েটা যে এত ধুরন্ধর হয়ে গেছিল এই ছেলেটার পালা। ছেলেটা হচ্ছে একদম চিটা, এর আগে এরকম 2টো কেস করেছে। আর এই বস্তি এলাকায় থাকে, এদের কাছে একটা হাইফাই চাকরি করে, আমার নিজের পার্সোনাল গাড়ি আছে, গাড়ি চালায়, গাড়ি আছে, এদের কাছে সেই করছে। এ হচ্ছে আমার একমাত্র ছেলে। আগেও 2টো বিয়ে করেছে মতলব? ও আগে 2টো বিয়ে না, আগে এরকম এই সেম কেস করেছিল। এরকম 2টো মেয়ের জীবন এরকম নষ্ট ওই ছেলেটা? আমরা পরে পরস্পর পরে আত্মীয় তো, আত্মীয়ের মাধ্যমে এরা শোনে। আচ্ছা, ওই ছেলেটা আত্মীয় হয় আপনাদের? আমার ট্রিটমেন্টে যেত না। লাস্ট কবে গেল? লাস্ট আপনার এই কথা ছিল। এটা আপনার 2023 থেকে প্রেম চলছে চুটিয়ে, হ্যাঁ, জামাই বিশ্বাস করে না, শাশুড়ি শ্বশুর জামাইকে বুঝিয়েছিলেন সতর্ক হওয়ার জন্য, এবং আপনার মেয়ে আপনাকে স্বীকার করেছিল যে বিয়ে করেছি আর আমি সংসার ছাড়বো না, আমি ওর সাথে এমনি টাইম পাস করব। আচ্ছা, তখন আপনি এই কথাগুলো শুনে জামাইকে জানিয়ে দেন। জামাই আপনাদের দুজনকে অবিশ্বাস করে, কিন্তু ও বউকে বিশ্বাস করে। তার পরবর্তীতে আবার বাবা মা খুবই ভালোবাসতেন, মানে আপনার বিআই বিয়ান, তো এই বিআই বিয়ানের নামেও ব্রেন ওয়াশ করে দেয়, দিয়ে একদম জামাইকে একা নেয়, ক্যাপচার করে নেয়। তারপরে অশান্তি করে আলাদা ফ্ল্যাটেও চলে গেল, 1 মাস আলাদা ফ্ল্যাটে ছিল। আচ্ছা, আমার হচ্ছে না, আমার কথা হচ্ছে না, ও মানে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল। 18 সালের বিবাহিত জীবন। শ্বশুর বাড়ি গো আছে, আমরা বললাম আমি অদ্ভুত একটা বিষয় আর একটা বিষয় যে 4 দিন তারাকে ঘুরতে গেল, সেদিনকে তখন সেই 4 দিন আমার জামাই এতই বোকা, সেই 4 দিন একই রুমে ভাড়া নিয়ে সেই ছেলেটার কাছে আমার মেয়ে থাকে, এক বিছানায়, আমার জামাই আলাদা বিছানায় ছিল। সেদিনকে স্বীকার করলাম। না একই বিছানায় ছিলাম, ও, একই বিছানায় 3 জন ছিল। বিছানায় ছিল। একে ভয় দেখিয়েছে কি বুঝলেন, আমার বৌমা। বুঝলাম না বাবা, মেনলি এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? মেনলি একটা ভয় দেখাতো যে তুমি যদি আমার কথা না শোনো, তোমার মেয়েও তোমার কাছে থাকবে না, আমি তো নেই তোমার সাথে, আমিও থাকবো না, কোনো সংসারই করবো না। আবার এটাও বোঝাতো তোমার কোনো ভয় নেই, কিন্তু তোমার সাথে সংসার করবো, এমনি খালি তোমার মা বাবাকে আমি একটু ভয় দেখাতে চাই, একটু ওদেরকে একটু দেখাতে চাই যে হ্যাঁ আমার উপরে যেরকম ওরা এত টর্চারিং করেছে, এখন ওরা একটু বুঝুক জিনিসটা, ছেলে থেকে দূরে থাক। সত্যি কি তোমার বাবা মা টর্চার করেছেন? আমি কখনো করিনি জিনিসটা। তাহলে তার মেয়ের মা বাবা বলছে কখনো করেনি, তা তুমি ছেলে হয়ে কি করে বলবে? আমি তখন তাহলে তুমি এই কথাটা, তাহলে আমি একটা কথা বলি, তোমার পয়েন্টটা আমার, দেখো পয়েন্টে ধরবো আমি তোমাকে। তুমি বলছো আমাকে ব্রেন ওয়াশ না, আমাকে ব্রেন ওয়াশ না, আমাকে বোঝালো যে তোমার মা বাবাকে আমি একটু শায়েস্তা করছি, যেহেতু তোমার মা বাবা আমাকে যেভাবে টর্চারটা করেছে তার জন্য ওদেরও একটু শায়েস্তা হওয়া দরকার, তাই তো? তাহলে তুমি তো নিজেই জানো যে তোমার বাবা মা তাকে টর্চার করেনি, বরঞ্চ গোপনে গোপনে শাশুড়িও ভালোবাসতো, শ্বশুরও ভালোবাসতো, তুমি তো আছোই। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন তুমি এই কথাটার প্রতিবাদ করলে না, আমার বাবা মা কি করেছে?
কেন প্রতিবাদ করলে না বলো? প্রতিবাদ ওই একটাই ম্যাম, আমার ওই একটাই, মেয়েকে তোমার কাছে রাখতে দেবো না, আমি আলাদা থেকে আমি আলাদা সংসার মানে করবো। ওই তোমার জিনিস আমার তোমাকে কোনো মেয়েকেও ম্যাম দেখতে দেবো না, এ আমার করবো না। জামার আমরা এখন যখন বিয়ে দিচ্ছে এত বুঝতে পারিনি, এখন যা বুঝতে পারি আমার জামার ওই জ্ঞান কাণ্ড জিনিসটা অনেক কম। তা তারাপীঠে গেলে যে তীর্থস্থানে যে গেলে, তা তোমার শাশুড়ি যেটা বলছেন যে তুমি আলাদা বিছানায়, তাদের দুজনে এক বিছানায়, তা এটা কি তুমি কিছু হয়ে গেছিলে না সত্যি তোমার জ্ঞানতই এগুলো চলছে? জ্ঞানতাই না চললে আর বুঝলো কি করে? আমার মেয়ে 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 এদিন এদিন আমার বাড়িতে এসে চরম ঝামেলা করছে, কি করে ও সামনে মানে তুমি কিসে আতঙ্কিত ছিলে তাদের প্রতি যে তাদেরকে এক জায়গায় দিলে তুমি? আতঙ্কিত ছিলাম, আমি মেন চাইছিলাম না যে আমার তা এমনই আতঙ্কিত যে তোমার বাচ্চা কেড়ে নেবে বা বউ চলে বাচ্চা যাবে, কেড়ে সেই বউ চলে আতঙ্কে কি যাবে। তুমি একটা পরপুরুষের সাথে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? অবশ্যই না ম্যাম, তখন আমার সাথে সাথে তো তোমার এই টনকটা নড়া দরকার যে তোমার শ্বশুর শাশুড়ি, শুধু তাই নয় বাবা মাও নিশ্চয়ই জেনেছে, তোমাকে বুঝিয়েছে, তো তারাও তোমাকে বুঝিয়েছে, তো তুমি তারপরে কেন কেন ওই সময় তুমি সেগুলোকে নখদর্পণ করলে না? যা তুমি আবার বাড়িতে জানালে না যে এই ব্যাপার, এই বৃত্তান্ত, এখানে এই ঘটছে, আপনারা যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, এই কথাটা কেন বললে না? বা আমাকেও ব্ল্যাকমেল করছে, যেহেতু তোমার পুরো ফ্যামিলি, অ্যাকচুয়ালি মেয়ের বাবা মা কিন্তু দোষ থাকেই মেয়ের, সে জায়গায় যেহেতু মেয়ের বাবা মা তোমার পাশে ছিলেন বা এখনো আমার অফিসে এসেছেন এরকম একটা মুহূর্তে, তারপরে তুমি কেন তোমার তাদেরকে জানালে না? আমি সেটা ভুল করেছি ম্যাম, আমার সেখান থেকে ভুল হয়েছে। Plus, এই ভুলটা কেন হলো ভাই? আ- এই ভুলটা শুরুটা কেন হলো? একটা মানুষ না জেনে ভুল করে, আর একটা মানুষ দিনের পর দিন জানিয়ে জানিয়ে পাখি পাওয়ানোর মতো বোঝানোর পরও ভুল করছে। যে পাখি পাওয়ানোর মতো বোঝানোর পর যে ভুল করছে সে হলো জ্ঞান পাপী, আর যে না জেনে ভুল করছে সে অজ্ঞাত অবস্থায় ভুল করে ফেলছে, মানে সে তো জানে না যে আমার সাথে দুর্ঘটনা ঘটতে পারে। আমি নৈহাটি পুজোয় দেওয়ার আগেও আমার ভাসুরির ছেলেরা ওরা আত্মীয় পরস্পর একটু পায় যে না, শাশুড়ির চোখে যখন বেঁধে গিয়েছে, তোমার চোখে কিন্তু সবার আগে বাধা দরকার, যেহেতু তুমি তোমার স্ত্রী, সেটা তাই না? একটা স্ত্রী যখন তোমার প্রতি ভালোবাসা কমবে, তোমার এই যে শ্বশুর বলছে যে, তোমার বাবা বলছেন যে সবসময় কানে হেডফোন লাগিয়ে, দেখো হেডফোন লাগানোটা আমি অপরাধ মনে করছি না, কিন্তু সবসময় 24 ঘন্টা হেডফোন লাগিয়ে যখন সে মানুষটি রয়েছে, তাকে যখন বাড়ি থেকে মানা করা হচ্ছে, সেটা যখন সে মানছে না, তো সেই জায়গায় তো বলবো যে না, এটা অন্যায়। আমি জানি না ভাই তোমার সাথে কেন এটা ঘটলো, এখনো তোমার ভেতরে যদি কোনো কিছু আর থাকে সেটা বলো, তারপরে আমি পরবর্তীতে দেখছি কিভাবে কি করা যায়। শুনুন, তারপরে কিন্তু এই জিনিসটা যে তারাপীঠে গিয়েছিল এটা স্বীকার করে না, তখন বৌমা খুব ইয়ে করে, তখন দোকানে বাড়িতে খুব অশান্তি করে তোলে, বাড়িতে আমাদের সাথে থাকবো না, ইয়ে করবো না, তোমার বাবা মা যারা আছে ইয়ে পাচ্ছে, এদিকে বৌমা তারা ইয়ে দিনটা তোমাদের জেলের ভাত খাওয়াবো, তারপরে আমি প্রত্যেক মুহূর্তে আমাদের আর হুমকি দিত। আমি বলেছি আমার মেয়েকে, আমি এদের মেয়েদের তো পিছিয়ে আসে, আমি শোনে তুই যে কাজটা করছিস ঠিক না, আমি কখনো মানবো এই অন্যায়টা, আমি মানবো না। তো যদি জামাইকে ও বলছে হ্যাঁ তোমার জামাই ক্ষমতাহীন, তোমার জামাই এটা, তোমার জামাই সেটা, আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, সব আমি মানলাম, তুই তাহলে আমার জামাইকে ডিভোর্স দিয়ে আমার বাড়ি চলে আয়, আমি মেনে নেবো। জামাই যদি জামাই অক্ষম হয়, জামাই ক্ষমতাহীন হয়, তুই যদি সেই প্রশ্ন ও এতদিন পর জামাই অক্ষম হয়ে গেল, মেয়ে হয়ে গিয়েছে, তারপর আমি সেটা জিজ্ঞেস করলাম, আমাকে বলছে, তুমি 4 বছর আমাকে পরে সেই প্রশ্নটা করছে, আমি বললাম, ঠিক আছে আমি সব মানলাম। আমি আমার তখন ওই প্রশ্ন করলো, না না, জামাই যে অক্ষম সে বুঝলো কি করে? সে বুঝলেও আমাকে বলছে এরকম এরকম ব্যাপার, তাহলে বোঝা উচিত তোমার। তারপর ওর সামনেই বলে তোমার জামাই মানে অক্ষম, আমি এরকম বলে। তখন বলেছিল যে আমায় ডিভোর্স দিয়ে দাও, এ করবো। আমি তখন দেখলাম ডিভোর্স তো দিলে তো হবে না, আমার বাচ্চাটাকেও তো দেখতে হবে, বাচ্চাটা যদি ডিভোর্স হয়ে যায়, বাচ্চাটা মেন প্রবলেম হবে, বাচ্চাটা, আমাদের কিছু না, মেন প্রবলেম হবে এখন বাচ্চা কোথায়? বাচ্চা ওয়াইফের কাছে। মায়ের কাছে। এখন বউ কোথায়? এখন বউ সেটাই কোথায়, জানি। ফোন করলে, আমি তো এই এদিনকে আমার বাড়িতে আসলো লাস্ট, ওই বাড়ির থেকে বেরিয়ে যায়, সেই ফ্ল্যাটের থেকে শ্বশুরকে দাবি করে যে আমার দোকানে যে ইনকাম অনুযায়ী সংসার চলছে না, তখন শ্বশুরকে দাবি করে আমাকে মাসে আমি দোকান ভাড়া দেবো। শ্বশুর কয় আমার দোকান এত সুন্দর দোকান, গার্মেন্টসের দোকান, এত সুন্দর দোকান, তুমি যার হাতে ভাড়া দিবে, আমার দোকানটাই তো বেহাত হয়ে যাবে, তা তোমার সংসার চালাতে যা টাকা লাগে আমি তোমার দেবো না, তোমার ওই টাকা লাগবে না, মাসে 60,000 টাকা লাগবে।
তো 60,000 টাকা আমি কোথার থেকে দেবো? তুমি আলাদা এখানে পুরো একদম এখানে তোর মেয়ের যদি হ্যাঁ, একটু বুঝতে অনেক কম, অনেক কম। আমরা প্রথম যখন বিয়ে দিই বুঝিনি, সত্যি কথা। আমি বললাম তো অদ্ভুত লাগছে না তোমার? শুনতে অদ্ভুত লাগছে তো। আমি তো ওই তো দেখার পর বিশ্বাস মানে এইটা হওয়ার পর তা মেয়ের নাম করে বৃদ্ধ বাবার কাছ থেকে 15,000 টাকা করে নিচ্ছ, তো এটা তোমার বাবাকে কৈফিয়ত দেবে না? তোমার স্ত্রী বলছে তুমি সেটাও মেনে নিচ্ছ? তুমি তো দিচ্ছ না, আমার ছেলে খুব বাড়াবাড়ি করেছে, কি বলবো? তুমি তো দিচ্ছ না। তোমার বাবা, বৃদ্ধ বাবা, সে মাসে মাসে তাকে শোষণ করে যাচ্ছ তোমরা। 15,000 টাকা করে তোমার মেয়ে জন্ম দিয়েছো তোমরা, টাকা দিচ্ছে শ্বশুর মশাই। তুমি বাপের একটা সন্তান বলে বাবা তোমাদের ভালো রাখার জন্য চেষ্টা করছে, সেখানে ওনাদের দিক থেকে ওনারা তো কোনো ভুল করছেন না, কিন্তু ওনাদের বিশ্বাসে যে বিশ্বগত পনা নিজের ছেলে হয়েও করছো, সেটা তো অপরাধ। এটা তো বুঝতে পারছো? তাহলে আজকে কোন অপরাধ কোথায় গিয়ে কাজে লাগে ভাই বলতে পারবো না, কিন্তু আজকে এই যে বৃদ্ধ বাবা 15,000 টাকা করে যে মাসে যে দিচ্ছিল তোমার মেয়ের ট্রিটমেন্টের জন্য, আলাদা খরচা বাদই দিলাম, তো এই যে টাকাটা তোমরা কি করতে? 15,000 টাকা এটা আপনার থেরাপি, আর এখানটা আপনার ওই ভ্যাকসিনের জন্য মেয়ের মাসে মাসে 2টো ভ্যাকসিন লাগতো 5,000 টাকা করে। মেয়ের কি হয়েছে? মেয়ের মানে স্পিচের প্রবলেম আছে, আর এমনি আপনার ব্রেন ডেভেলপমেন্টটা খুবই কম, বয়স আনপালে। তার জন্য ডাক্তার দেখাতে। হ্যাঁ। তো বাবা যখন হিসাব চাইতেন, তো বাবাকে হিসাব না দেওয়ার কি আছে? গোপনে তো এই যে দিতে পারছো যে বাবা, যদি তুমি এতই ভয় না, তোমার গোপনে একটু পিছনে রেখো। মেয়েকে বলতাম একটু বাড়িতে নিয়ে আয় রে, বৌমা যখন ইয়ে করছে না, মেয়েকে একটু বাড়িতে নিয়ে আন। তার মেয়ে আমাকে খুব ভালো লাস্ট কি হলো তুমি বলো? লাস্ট তোমার বউ চলে গেল কবে? এইটা ডেটটা তো এক্সাক্ট মনে নেই। 1 মাস হলো চলে গেছে। কি জন্য চলে গেল? কি করলো? এটা হলো আমরা এরকম অশান্তি হচ্ছিল, তারপরে আমরা একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম বাগুইহাটিতে, ওই ছেলেটাই দেখেছিল। ফ্ল্যাট সব ঠিক হলো, হলো। আমরা সেই দিন মানে কথা হলো আমরা পরের দিন যাব, বাবা মাকে জানাবো, এই কথা জানাবো। তখন বাবা মা মাসির বাড়ি গিয়েছিল, তার জন্য তখন আমি সব ওই আলমারিতে আমার জিনিসগুলো ছিল ওইগুলো নিয়ে আসতে গেলাম। তখন বাবা একটা জেনারেল ডায়েরি দেখলাম, তখন আমার কি হলো, জেনারেল ডায়েরি আমাদের বিরুদ্ধে, আমরা তো কোনো কেসই করলাম না, ওনারা এত কেস করলো। ওনারা এই কেসটা করলো কেন, যে ছেলে আর বৌমা আমাদের টর্চার করছে, মেন্টাল হ্যারাসমেন্ট করছে, ইয়ে করছে। ছেলে আর বৌমা টর্চার করছে মানে? ওটা জেনারেল ডায়েরি করেছিল, মানে তোমার বাবা করেছেন? হ্যাঁ। বাট আমি ওইটা কি বলবো, আমার মাথায় ছিল না যে একবার জিজ্ঞেস করি ওনাকে যে জিনিসটা করলে কেন করলে। আমি তখন আর মাথায় মানে আমি আমার মেয়ে তাকে ওইটা দেখার পর সাথে সাথে আমাদের ফোন করে বাবাকে, বাবা এই ব্যাপার, তো বাবা বলল হ্যাঁ আমাদের জানিয়েছে, ওটা তোদের নামে কেস নাই। আমি জানি। ও মানে আপনাদের জানিয়ে উনি জেনারেল একটা ডায়েরি করেছেন? ও একসাথেই গেছিলেন? আচ্ছা আচ্ছা, মেয়েকে যা সুপথে ফেরানোর জন্য। আর সবাই বললো এটা থানায় জানিয়ে রাখো। জিনিসটা ওইটা না জিজ্ঞেস করে আমার তখন কেন করবে, এ করবে। তখন আমি বউকে বললাম চলো ভক্ত ঠিক হয়ে যাচ্ছে, আজকেই বেরিয়ে আর ভাল লাগছে না, আমার এখানটা অশান্তি আর পছন্দ হচ্ছে না। তখনই সব লোকজন ডেকে মানে যারা জিনিসপত্র যারা এরকম সব রাতেই সব রেডি করে যাওয়ার তখন হচ্ছিল। ওই ছেলেটার সাথে দিয়ে যে তখন নিচে আমার ভাই দোকান ছিল, ওর ক্যামেরা আরেক মানে একটা বন্ধু দেখেছে, জায়গার নাম বলবে না, হ্যাঁ এমনি বন্ধু দেখেছে, এ করেছে। তখন ভাইকে জানিয়েছে যে তোর এরকম দাদা এরকম চলে যাচ্ছে, এ করছে। তখন ভাই ওইখান থেকে দেখলো ক্যামেরার থেকে, তখন দেখেও ভাই তখন বাবাকে বললো যে এরকম চলে যাচ্ছে, তোমরা যাও, আগে যাও। জিনিসটা তবেছে শাটার দিয়ে চাবি বন্ধ করে দিয়েছিল, তা আমরা বেরোতে পারবো না তার জন্য। বাট আমার তখন মাথায় কি বলবো, আমি নিজেই বুঝতে পারিনি, আমি ওইটা এখনো ভাবলে আমি নিজেকে দোষারোপ করি যে জিনিসটা আমি কেন করলাম। তখন আমার মাথায় রাগ ওঠে, আমি সব শাটারের চাবি তালা ফালা ভেঙে দিই, আর জিনিসটা আমার বাবার উপরে তখন মাথা গরম হয়ে যায় যে তুমি এরকম করছো, আমাদের মতন আমাদের চলে যেতে দাও, ভাল লাগছে না, এ করছে না, ইচ্ছা করছে না, এ করছে না। তখন আমার বউ এইটা যে হাতাহাতি হচ্ছে, বাবা এরকম এসে আমাকে বলছে, ভিডিও করতে থাকে।
যে এরকম হচ্ছে তখন ও পুলিশ থানায় আবার ফোন করেছে যে স্যার এরকম করে আমাদের যেতে দিচ্ছে না, আমাদের এরকম বিরক্ত করছে, আপনারা আসুন না আমাদের এখানটায়, আমাদের খুব অশান্তি হবে, আমাদের অত্যাচার করবে। আপনি শর্টে বলুন যে এখন কি ওনারা এখন কেস সেই করেছে? পরের দিন হ্যাঁ কেস করেছে। পরের দিন উনি ল্যাব কম্বলের মধ্যে আমাদের বড়বাবুকে SMS করে 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 এক গাড়ি পুলিশ আমার বাড়িতে এসে মেয়েকে তুলে নিয়ে চলে গেল। বললো ও এখন 18 বছর পূর্ণ হয়ে গেছে, আপনারা কিছু আটকাতে পারেন না, বাবা মা হলো আপনারা কিছু করতে হবে না, ওকে ছাড়বে। ও পুলিশ পরকীয়াতে হেল্প করে দিল? আর ওই কিস্তি খামারে পাচ্ছিল আমার ভাসুর কয়েকশো অর্থাবাদ দিয়েছিল, ওই ওরা আটকাতে পারছে না, কয়েকটা সবার ছিল। আমার ভাসুরির 2 ছেলে, ভাসুরির মেয়ে নেই, ভাসুরি ছোটবেলাতে এই মানুষজন করে ওনার বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। ও পুলিশকে মেসেজ করলো, পুলিশ চলে এলো, পুলিশ চলে এলো, এক ভ্যান পুলিশ। পুলিশ আসে মেয়েকে নিয়ে চলে গেল। তা আপনারা কিছু বললেন না যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছেন কোথায়? পুলিশ বলে আপনাদের কোনো কথা এখানে খাটবে না, মেয়ে যেটা করবে সেটা। মেয়ে যেটা করবে সেটা? ওখানে যে ধানতলা থানায় কেস দেয়। ঠিক আছে, আমার নাম বলেন না কোনো জায়গা। শ্বশুরের নামে, স্বামীর নামে, যেটা শ্বশুরের নামে কেস করে দিয়ে সে রাতে আমার ছোট মেয়ের বাড়ি 7 দিন থাকার পরে আজ মঙ্গলবারে বেরিয়ে গেলেন। 22 দিনই মনে হচ্ছে, 22 দিন না 15 দিন হবে, যাই হোক দিনে হয়ে গেছে। সেখানে কোথায় আছে আমি আর কথা বলি না, বাবাও কথা না, ছোট মেয়ের সাথে একটু যোগাযোগ। তাহলে এখন এখানে কি জন্য, কি আবেদন নিয়ে এসছো তুমি বলো? আবেদন সমাধান যে কি দিয়ে কি করলে আপনি একটু আমাদের সেই সমাধানের বুদ্ধিটা। দোষ করলো সে, মানে খুন করলো সে, কেস করে আবার সেই কেস করলো, সেই বিন্দাস পুলিশ ভ্যান নিয়ে, পুলিশ প্রোটেকশন নিয়ে বেরিয়ে গেল অপরাধী, অথচ যারা ভালো মানুষ তারা বাড়িতে এখানে বসে থাকলো। বাহ, তারপর আমরা কিছুই করতে পারি না। ওই ছেলেটারও প্ল্যান, মেন কথা হচ্ছে এখন কি চাইছেন? আর মেন কথা বলে লাভ নেই, মেন জায়গা নষ্ট করে দিচ্ছে আপনার ছেলে, তার মধ্যে এখন বধূ নির্যাতন কেস খেয়ে আবার বসে থাকলেন। ঠিক আছে, এখন চাইছি এখন কোন রকম ভাবে বুঝাই কি সংসার আনা যায়, আর না হলে ওদের নামে কেসটা তুলে নিই। এসব এখন বলছে আমি পুরো মানতাম, মানে এটাই আবেদন নিয়ে এসেছে আমার কাছে। এখন কোন বুঝতে কি করা যায় আপনি একটু বলেন। মানে ও পরকীয়া করে এটার কোনো প্রমাণ নেই? না না, ওই ছেলেটা বাড়িতে তুলে নিই, অন্য একটা বাসায় রেখে, মানে ফ্ল্যাটে রেখেছে, ওখানে উনি আলাদা রান্না বাড়া করে খাচ্ছে। ছেলেটা হয়তো যায়, আমরা তো আর এখন দেখতে পাচ্ছি না, সেই কলকাতা আমরা তো দেখতে পাচ্ছি না, বাড়ির হাতে আমাদের পাড়াই তো না। ওই বিধান না, ওই ছেলেটা বাড়ির কাছে ফ্ল্যাটে কাছাকাছি আছে। আমি জায়গার নামই নিতে মানা করছি আপনাদের। কোনো আমার মানে কোনো অসুবিধায় না পড়েন, আমার তো সুবিধে, নাম ঠিকানা মুখ দেখালে আমার সুবিধে, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই কাজটা করি। কারণ আমি ধরুন পারলাম না, আপনারা বিপদেও পড়লেন না, সাপোজ আমি পারবো তখনই কাজ নেব, না পারলে আমি নিই না কাজ, কারণ আমার রেপুটেশন আমি নষ্ট করবো না আপনার কাজ নিয়ে। কিন্তু আমি যতটুকু পারবো আপনাদের শেয়ার করব, যতটুকু পারবো আমি অবশ্যই লাইভ ক্যামেরার বাইরে আমি এখন আপনাদের সাথে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, কতদূর কিভাবে কি কি করে এগোনো যায়। এক্সপিরিয়েন্স আছে, অন্ধ্রপ্রদেশ থেকে মেয়ে উদ্ধার করেছি, আমাদের ঘূর্ণির মেয়ে দুটোকে ডান্সে গিয়ে বিক্রি করে দিয়েছিল, তাই না? পবিত্র বউকে উদ্ধার করেছি, পুলিশ যেখানে বলেছিল স্বামী ক্রিমিনাল অ্যারেস্ট করে নেবে, সেখানে পুলিশের কাছ থেকে 7 দিন পুলিশকে টাইম দিয়েছিলাম, 7 দিন আমি টাইম নিচ্ছি, আমি 2 দিনের মধ্যে বের করেছি। তো আমারও কিছু টেকনিক আছে। দিয়া দাসে দক্ষিণ দিনাজপুরে গিয়ে তার স্বামীকে 24 ঘন্টার মধ্যে বের করেছি। কিছু তো অবশ্যই কিছু কম বেশি আছে, তো ঈশ্বর যতটুকু বুদ্ধি দিয়েছেন, তো সেটা আমি লাইভে কোনো শেয়ার করব না। আমাদের ভয় লাগছে, এদের প্ল্যানই ছিল আমার ছেলেকে ইয়ে করা, কারণ আমাদের দুজনকে দেখুন আমি লাইভের মধ্যে যতটুকু বলছি, তারপরে যেটা মানে যেটা আমি করতে চলেছি বা আপনাদের সাথে এখন কিছু জিজ্ঞাসাবাদ করব, আমি ডিটেলসে জানবো, সেগুলোকে নোট করব, সমস্ত কিছু করব, করার পর আপনাদের কাজটা আমি এখনই নিচ্ছি না, আমি ভাবনা চিন্তা করব, যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, শেয়ার করার পর আমাকে একটা দিন টাইম দেবেন, আমি শেয়ার করব। বৃহস্পতিবার দিনকে আপনার ডিটেলসে জানাবো যে আমি এই এতদূর এগোতে পারবো, আপনারা কি করতে চান। আপনারা যদি এগোতে চান এগোবেন, যতটুকু আমি বলবো ততটুকু আমি 100% কাজটা করব। এখনই বলে দিচ্ছি সেটা, যতটুকু আমি বলবো মুখে আপনাদেরকে, এবং যতটুকু আবেদন আমি আপনাদের যতটুকু পারবো সেই আবেদনটাই তো আপনি করবেন। তাছাড়াও মানুষের আবেদন অনেক কিছু থাকতে পারে, এবার আমি কোনটা পারবো কোনটা পারবো না সেটা আমি বলে দেবো। ওকে, আর আমি ডিটেলসে আলোচনা করে নিচ্ছি আপনাদের সাথে
যেহেতু আপনারা দুই পক্ষই এসেছেন, এটা আমার সুবিধা। আর এক পক্ষ থাকলে হয়তো এতটা আমি লাইভেই সবকিছু সারতাম, কারণ মেয়ের বাড়ির লোকের কাছে বার্তা দেওয়ার জন্য। যেহেতু মেয়ের বাড়ির লোকও এসছেন, এখানেও এসছেন, মেয়ের বাড়ির লোকই বেশি মেয়ের দোষ আরোপ করছেন এবং তারা যে নির্দোষ সেটাকেও আপনারাই বলছেন। তো আমারও কিছু একটা মিটিং করা দরকার আপনাদের সাথে, সেটা আমি লাইভ ক্যামেরার বাইরে মিটিংটা করছি, করে আমি কতদূর কি করতে পারবো বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তার জায়গার নাম আপনারা কেউই বলবেন না, লাভ কিছুই হবে না, আপনাদের ক্ষতিই হয়ে যাবে। তো আমি আপনাদের লাভ না করতে পারি, ক্ষতি তো করবো না, তো সেটাই আমি বলছি। আচ্ছা, এই যে সমস্যাটা আপনারা অনেকক্ষণ ধরে বলছিলেন যে শুনতে পাচ্ছেন না, সমস্যাটা হলো কি, ছেলে, ছেলের বাবা, ছেলের শাশুড়ি এবং ছেলের শ্বশুর ওনারা এসছেন। 2018 সালে মেয়েটির দেখাশোনা করে বিয়ে হয়, তোমাদের দেখাশোনা করে হিন্দু শাস্ত্র মতে একজন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের, এবং ছেলের বাড়ির অবস্থা একটু ভালো আর মেয়ের বাড়িতে একটু অবস্থাটা একটু খারাপ, বাবা টোটো চালান। তো এই মতো পরিস্থিতিতে ছেলে চাকরি করতে দেননি। একটা ছেলে বলে তার একটা বিজনেস আছে, বাবার সমস্ত কিছু আছে, সয় সম্পত্তি, বৌমার নামেও কিছু জমি কিনে দেন, ছেলের নামেও জমি কিনে দেন, বৌমার নামেও ব্যাংকে টাকা রাখেন, শ্বশুর করেন, আবার ছেলের নামেও টাকা রাখেন। বুঝতেই পাচ্ছেন যে তাদের মেয়ে নেই, একটা মাত্র ছেলে, যে কারণে চাকরি করতে দেননি, বাড়ির মধ্যে রেখে দিয়ে যাতে মেয়েটাকেও রাখতে পারে। তাদের একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটাও আবার একটুখানি শারীরিকভাবে অসুস্থ এবং কথা ঠিকমতো বলতে পারে না। তো সেই কারণেও শ্বশুর মশাই সমস্ত কিছু হেল্প করে। আপনারা শুনলেন পার মান্থ 15,000 টাকা করে শুধু ট্রিটমেন্টের জন্য দেন। আচ্ছা, তাছাড়াও যেটুকু মেয়ের মায়ের কাছ থেকে শুনলাম, যেটা আপনারা অনেকে শুনতে পাচ্ছেন না বলে মানে এখানে লিখছিলেন, কমেন্ট করছিলেন, মেয়ের মাও যেটা বলছেন যে শাশুড়ি শ্বশুর সবাই ভালো, জামাইও আমার ভীষণ ভালো, জামাই ভীষণ বোকা। তো আমার মেয়ে যে প্রথম এই যে একটা ছেলের সাথে, মানে ওনাদেরই কোনো জ্ঞাতি গোষ্ঠীদের মধ্যেই পড়ছে ছেলেটি, তো বন্ধু হিসাবে 2023 সালে যোগাযোগ হয় ছেলেটির পাসপোর্ট ভিসার কোনো ব্যাপার নিয়ে, এই তার স্বামীর দিয়ে, সেখান থেকে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সম্পর্ক শুরু হয়ে যাওয়ার পর সেখান থেকেই তারা আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যায়। বুঝতেই পারছেন কি সম্পর্ক, নতুন করে আর বলার নেই। এই সম্পর্কে একটা মেয়ে থাকতো, মেয়ের বয়স কত বর্তমান? 4.5 বছর মেয়ের বর্তমান বয়স। তো এই মতো পরিস্থিতিতে উনি এই আমাদের বড় মার কাছে পুজো দিতে এসে যখন ওনার শাশুড়ি মায়ের চোখে, মানে আমার ভিকটিমে যিনি শাশুড়ি মা, তার চোখে যখন পড়লো যে আমার মেয়েকে সে দোল্লায় চড়াচ্ছে, আমার মেয়েকে সে বেশি কেয়ার করছে, এ বাচ্চা সামলাচ্ছে আর ও আমার মেয়েকে সামলাচ্ছে, তখন শাশুড়ি মার এটা চোখে খারাপ লাগে। তখন মেয়েকে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করে, এটা কি দেখছি, এটা আমার খারাপ লাগছে, এগুলো তুই করিস না। মেয়ে স্পষ্ট জানায় যে আমি বিয়ে করেছি, ঠিক আছে? তখন বলে তুই কি বলছিস? তখন বলছি কি আমি জামাইকে বলবো। যে তুমি জামাইকে বলো না, আমি তোমার জামাইকেও ছাড়বো না, যেহেতু অবস্থাপূর্ণ বাড়ি, আমি তোমার জামাইকেও ছাড়বো না, জামাইকেও রাখবো, আমি ওর সাথে জাস্ট আমার বন্ধুত্ব সম্পর্ক, জাস্ট আমি টাইম পাস করছি। তো উনি শাশুড়ি মা অনেস্টলি সেটা তার জামাইকে জানায়। জামাই কোনো রকম ভাবেই বিশ্বাস করেন না। জামাই শ্বশুর, শাশুড়ি, শ্বশুরও জানান, শ্বশুরকেও বিশ্বাস করেন না। তখন জামাই যখন বিশ্বাস করে না, জামাইকে যখন এটাকে বুঝিয়ে যখন বোঝাতে পারলেন না, তখন ওনারা কি করলেন, সিদ্ধান্ত নিলেন আমরা অভিভাবক কথা বলবো। প্রথমে ভেবেছিলেন যে বাড়ির লোককে জানানো উচিত না, এটা আমারই মেয়ের ব্যাপার, আমি জামাইকেই বলি, জামাইকে বললে আমাদের মধ্যে সমস্যাটা মিটে যাবে, শ্বশুর বাড়িতে আমার মেয়ের সম্মান থাকবে, যেহেতু জামাই মেয়েকে খুবই ভালোবাসে। তারপরে যখন জামাইকে কন্ট্রোল করতে পারলেন না শ্বশুর শাশুড়ি, তখন তারা কি করলেন, মেয়ের যা যা গুণাবলী আছে, যেগুলো করছেন, সেটা নিয়ে ওনারা আপনাদের সাথে, মানে বিআই বিয়ানের সাথে শেয়ার করার পরে তারা যখনই শেয়ার করে, তখন এই ছেলেটিকে তার মা বাবার নামে ব্রেন ওয়াশ করে, সেখান থেকে মা বাবাকে আউট করে দেয় ছেলেটির কাছ থেকে, মাইন্ড থেকে। প্রচন্ড তারা কোনো কথাই বিশ্বাস করতো না, তার বউর কথা বিশ্বাস করতো। সেম ঠিক তাই মা বাবাকে যখন বলতে শুরু করলো এই বিষয়টা ছেলেকে, তখন আর ইনি কি করতেন, আমার ভিকটিম যেটা করতেন সেটা হলো কি, সবকিছু কথাই সেটা ওনার মা বাবাই বলুক, মেয়ের মা বাবা বা ছেলের মা বাবা বলুক, সব কথাই তার ওয়াইফকে সবকিছু বলে দিতেন। উনি কখনোই ডাউট রাখেননি স্ত্রীর প্রতি। তো তখন বাবা মা যখন বলেন, তখন বাবা মাকেও তারা অবিশ্বাস করে, সেটাও বলে দেয়, সেখানেও অশান্তি শুরু হয়। তখন বলে দেখো তোমার বাবা মা এইভাবে অত্যাচার করছে, মিথ্যা কথা বলছে, উনিও বিশ্বাস করে, এই বলে তারা আলাদা হয়ে যায়, তাই তো?
আলাদা হয়ে ফ্ল্যাট ভাড়া করে। সেই ফ্ল্যাট ভাড়াতে সেখানে জিনিসপত্র, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফা টোপা যা যা ছিল, এবং এই বাড়িতে যারা ওনারা যেটুকু দিয়েছিলেন, আমরা কিছু দেয়নি। আপনারা গরিব মানুষ কিছু, ওনারা মেয়ের বাড়ির লোক থেকে নাকি কিচ্ছু দেননি। তো শাশুড়ি মানে শ্বশুরাই মানে খাটপাট বানিয়ে দিয়েছিল। এখানেও যা যা আসবাবপত্র ছিল 2018 সালে যেহেতু বিয়ে, সমস্ত কিছু নিয়ে তারা ফ্ল্যাট বাড়িতে ভাড়া চলে যায়। এইখান থেকে তারা মনে হয় অনুষ্ঠান ওই তীর্থে যায়, ও বাড়ি থাকা সত্ত্বেই ওখানে গেছিল। আচ্ছা, বাড়িতে থাকাকালীন ওনারা গেছিলেন মা বাবাকে না লুকিয়ে এবং শ্বশুর শাশুড়িকে লুকিয়ে, তারা ওই তারাপীঠ, এখানে ওখানে বক্রেশ্বর, এইসব জায়গায় ওনারা ঘুরতে গেছিলেন। সেখানে ঘুরতে গিয়ে ওই একই হোটেলের মধ্যে, একই রুমের মধ্যে ওনার স্ত্রী, মেয়েকে নিয়ে উনি থাকতেন, আর স্ত্রী, শুনেছি ওনার শাশুড়ি মা বললেন যে আমার মেয়ের সাথে ওই থাকতো। এই তো একটা অবস্থা। আমি জানি না এনার কি ভালা বোলাতে ধরেছে কিনা, আমি বলতে পারবো না, আলা বোলাতে ধরেছে কিনা। উনি এমনই ভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, মানে একদমই সত্যি বলছে। আমি এখনো মনে হচ্ছে যে উনি মনে হয় এখনো পর্যন্ত কিছু ওনার মাথায় ঢুকছে না। এই জায়গাটা ওনার ইমিডিয়েট কাউন্সিলিং এর দরকার। ওনার যেটুকু মনে হলো এটুকু আপনাদের সামনে বললাম। এই মতো পরিস্থিতিতে সবাই এসছে। তার মধ্যে আবার মেয়ে চলে গেছিল। মেয়ে চলে যাওয়ার পর ইনিও চলে যাচ্ছিল ওই ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে। রাতারাতি পুলিশ ডেকেছিল, জিডি করেছে। তার আগে শ্বশুর শাশুড়ি জিডি করে এনেছিল মেয়েটাকে ফেরানোর জন্য। সেটা আবার জিডিটা করতে গিয়েছে শ্বশুর বিআইবিআনকে নিয়ে গেছে, সেটা ছেলে জানতো না, যাতে কোনো রকম ভাবে সে না বেরিয়ে যায়। পুলিশ যা যা ঘটনা ঘটেছে পুলিশকে জানিয়েছে। ইতিমধ্যে ওনারা যখন রাতারাতি ফ্ল্যাট চেঞ্জ করে, তখন এনারা জানতে পারেন। জানতে পারার পর ওনারা ওখানে স্পটে পৌঁছান, ছেলেকে বোঝাতে যান, ছেলেকে আটকান। এরকম পরিস্থিতিতে বৌমা বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে কাঁধে ব্যাগ নিয়ে, তাই তো? কিছুক্ষণের মধ্যে ওনারা ভেবেছেন যে এখান থেকে এটুকু রাত 3টের সময় আর কি করে যাবে। ছেলেটা গাড়িতে দাঁড়ানোই ছিল, ছেলেটা যেহেতু 4 চাকা চালায়, ছেলেটা ওখানে দাঁড়ানোই ছিল। ছেলেটার গাড়িতে উঠে মেয়েটি ওই হাওয়া হয়ে যাওয়ার পর অনেক রকম ভাবে মায়ের সাথে যোগাযোগ রেখেছিল। মা কোনো রকম ভাবে বুঝিয়ে বাজিয়ে বলেছে আমি কেস করবো, শ্বশুর শাশুড়ি নামে বধূ নির্যাতন কেস, ওরা অত্যাচার করেছে, আমি বেরিয়ে এসেছি। তখন মা বলেছে তুই তাহলে আয়, আমি তোর শ্বশুর শাশুড়ি নামে আমি তোকে নিয়ে যাব কেস করতে। তো মেয়েটি সেই বিশ্বাসে আসে। তারপরেও এরকম অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট হয়, মা বোঝায় এবং তার জ্যাঠা কাকা শাসন করে মেয়েটিকে, একটু চত্থাবড়াও মারে জ্যাঠা কাকা। এই চত্থাবড়া মারাতে উনি কম্বলের তলা থেকে নাকি পুলিশকে অনেকবার মেসেজ করাতে এক ভ্যান পুলিশ এসে তার মেয়েকে তার ফ্যামিলির সামনে থেকে নিয়ে চলে যায়, যেহেতু মেয়েটি অ্যাডাল্ট। এর মতো পরিস্থিতি এই জায়গাটা রয়েছে। ইনারা এখন চাইছেন, মেয়ের বাড়ির লোকের আবেদন, যে ঘটনাটা আজকে আমার মেয়ে ঘটিয়েছে এনাদের সাথে, আমার জামাই ভালো, শ্বশুরবাড়িও ভালো, হয় মেয়েকে বুঝিয়ে যদি সুন্দরভাবে সংসার করানো যায় তাহলে সংসার করুক, নাহলে এনাদের কেস কামারি যা যা আছে তুলে এটার থেকে একটা নিষ্পত্তি এনাদেরকে দেওয়া হোক। তাই তো? আপনাদের এটাই তো? আপনাদের মতামত, ছেলের বাড়ির মতামত, তোমার মতামত বলো। আমার মতামত, জিনিসটা যদি ও সংসার করতে চায় ভালো, না হলে আমাকে ডিভোর্স দিক। আর আমি চাই যে আমাদের সংসারটা নষ্ট করেছে ওই ছেলেটা উপযুক্ত শাস্তি হোক। উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তোমার ওয়াইফ ছাড়া শাস্তি হবে না। তোমার ছেলে বলবে কি আমার একটা বন্ধু, ওরা মিথ্যা কথা বলছে, কি করে তুমি শাস্তি দেওয়াবে? প্রথমত দুজনাই অ্যাডাল্ট, পরকীয়া আইন বৈধ। দ্বিতীয় কথা হলো কি, ছেলেটি যদি এখন বলে আমি বন্ধু বা আমি দাদা, আমি ভাই, তোমার বউ যদি বলে, ধরো কোর্টে তোমরা কেস করলে, যদি গোপন জবানবন্দিতে বলে যে আমার মা বাবা শ্বশুর শাশুড়ির স্বামী প্যাক্ট হয়ে আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছে ছেলেটির উপরে, তা তোমরাই তো আসামি হয়ে গেলে। পুলিশকে জবানবন্দি অলরেডি দেওয়া হয়ে গেছে যে আমার বাবা মা ওই শ্বশুর শাশুড়ি টাকা পয়সা দেখে তাদের মোহতে এইগুলো আমার সাথে অত্যাচার করছে, যেহেতু তাদের টাকা আছে। আর এটা স্বাভাবিক বিশ্বাস করবেই পুলিশ, যেহেতু তোমার শ্বশুর শাশুড়ি গরিব, তুমি কিছু না থুয়ে বিয়ে তো করেছো, তোমাদের অবস্থা ভালো, সেহেতু ও বলে দিচ্ছে। ওর জবানবন্দিতেই কাজ, ওর জবানবন্দিতেই কেস। তোমরা হাজারো দরজায় পুরো কড়া নেড়ে নেড়ে বেড়াও, একমাত্র উপায় আছে হাতে নাতে ধরে, তাও উপায় নেই বউ যদি অস্বীকার করে। সিঁদুর তোমার, ঘর করছে তার, ধরা বহু মুশকিল। ওত পেতে জাল পেতে যেমন ধরা হয় তেমন করে ধরতে হবে। এই কিছুদিন আগে একজন মাস্টারমশাইয়ের ওয়াইফ এইভাবে রয়েছে, আমি গিয়ে প্রুফ করতে পারলাম না যে দুজন ওইখানটাই রয়েছে। ওর কি করেছে, ওইখানটা একটা সিঙ্গেল রুম বেড নিয়ে
সিঙ্গেল রুম নিয়ে ওখানে একা আছে, বাচ্চা মিশনে পড়ে, বাচ্চা যখন আছে সিঙ্গেল রুমে তো মা সন্তান হয়ে যায়। আর ওই ছেলেটির সাথেই কিন্তু রয়েছে, কিন্তু ওই রুমটাই কিন্তু আমরা কি দেখলাম তালা বন্ধ। অথচ তারপরে মাস্টারমশাই খোঁজ নিয়ে আবার আমরা যাব, আবার জানিয়েছে যে তারা আলাদা জায়গায় রুম ভাড়া আছে। কোর্টের নজরে দেখাচ্ছে এখানকার রেন্ট হাউসের বিল দিচ্ছে, রসিদটা দিয়ে দিচ্ছে, এখানে রেন্টে আছি, আমি সিঙ্গেল রুমে আছি, কিন্তু তারা কিন্তু রয়েছে রাতে কিন্তু ওখানেই থাকছে। এইটাকে যে প্রমাণ করা, এই যে মাস্টারমশাইকে যে প্রমাণ করে দেওয়া, এটা তো খুব টাফ। ঠিক আছে, এই যে এইটুকু করে বা ওনাকে কিছু পরামর্শ দিয়ে ওনার স্ত্রী খোরপোশ পাবে না, এই জায়গাটা আমি করে এনে দিয়েছি। এইটুকু করা কমপ্লিট হয়ে গেছে যে ওনার স্ত্রী খোরপোশ পাবে না। মাস্টারমশাই চাকরি করে, স্ত্রী তো কিছু করে না, স্ত্রী খোরপোশ পাবে না। এইবার স্ত্রী খোরপোশ পাবে না, সন্তান তো পাবে না। এবার মাস্টারমশাই চাইছে সন্তানের পুরো দায়িত্বটাই আমি নিতে, আমার সন্তানকে আমি দেখতে পাই, আর সন্তান আমাকে চলে আসুক, ওখানে মানুষ হবে না। এইবার আমি বিয়ে প্রুফ করতে পারছি না। দেখ, ওটা ক্যান্সেল করেছি, ছবি চাপাটি এটা ওটা সমস্ত কিছু ওটা ক্যান্সেল হয়েছে পরামর্শ দিয়ে, কিন্তু এবার তো আমাকে বিয়েটা প্রুফ করতে হবে, পুরো ফাইনালি এটা রায় নিতে হবে না। তো তার জন্য এখন ওটাকে প্রুফ করবো। ঠিক সেম তোমাদের ঘটনাটাও এরকম, আমার যেটুকু মনে হয়। সে হয়তো আলাদা জায়গায় ভাড়া আলাদা রয়েছে, সেখানটায় সে দেখাবে আমি আছি, আর সে আর এক জায়গায় রাতে বেলা গিয়ে থাকছে, বা এখানে 15 দিন ওখানে 7 দিন এই করে করে থাকছে, তুমি ধরতেও পারবে না, ভাববে যে না উনি তো এখানে বাচ্চা নিয়ে ভাড়া থাকে। এবার সেই জায়গাটা প্রমাণ করে তারপরে তোমাদের কেস কামারি যে ব্যাপারটা আছে, বা ও যাতে কোনো রকম ভাবে পরবর্তীতে যদি ওই ছেলের সাথে সত্যিই থাকে, ও যেন নিজে খোরপোশ না পায়। আপনি তো মা, আপনার মার সামনেই বলছি, উনি নিজে যেন খোরপোশ না পায়। এবং শুধু তাই নয়, ওই যে বৌমার নামে যে সম্পত্তিটা আছে, এই মীমাংসা করতে গেলে আমরা এই কাজটা করি, সেটা এইটুকু এখানে বলে দিচ্ছি। মীমাংসা করতে গেলে যেটা আমি করি বা আমি করব, যদি কাজ আমি নিই, সেটা হলো কি আপনার বৌমার নামে যে সম্পত্তিটা আছে বা ব্যাংক ব্যালেন্স আছে, সেটা বাচ্চার নামে করা। কারণ বাচ্চা তো এখন আপনি পাবেন না, মাথা কুটলেও পাবেন না। 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছেই থাকবে। 7 বছরের ঊর্ধ্বে বাবা এমনি অ্যাপ্লাই ইয়েতে মামলা করতেই পারে। দেখাশোনা হয়তো আপনি পেতে পারেন কি পেতে পারেন না, সেটাও কেউ পেলেও তো দেখায় না বউরা। উফ, তারপরেও আপনাকে যেটা বলছিলাম যে বাচ্চার জন্য মেনটেনেন্সটা তো দিতে হবে, তো বাচ্চার জন্য সম্পত্তিটা লিখে দেবেন, আর ওই ব্যাংক ব্যালেন্সটা বাচ্চার নামে করবেন। তাহলে সেই ছেলেটা তো আর তখন দেখবেন আপনার মেয়েকে ছেড়ে দিয়েছে। সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, একটা মোটা অঙ্কের টাকা সে খোরপোশ পাবে, সেই লোভেই কিন্তু ওই ছেলেটি কিন্তু বউ বাচ্চা থাকতে, যার 18 বছরের সন্তান আছে, তারপরেও সে বিয়ে করেছে। এবার তার স্ত্রীর সাথে কি যোগাযোগ করেছে নিয়ে সন্ন? তার স্ত্রী কি বলছে? স্ত্রী বিশ্বাস করছে না, প্রমাণ দাও আমার স্বামী। ওখানেও স্ত্রী বিশ্বাস করছে না, প্রমাণ দাও স্বামী। স্ত্রী মা প্রমাণ চাচ্ছে, আমার ছেলের নামে ভুলভাল বলছে, প্রমাণ দাও। বাড়িতে জানে না এখন এই জানা মানে কিছুদিন হলে 4-5 দিন হলে জানানো হয়েছে, মাকে জানানো হয়েছে, বউকে ছেলে বলেছে হ্যাঁ আমার বাবাকে না উল্টো পাল্টা বলছে, তোমার নামে কেস দেবো। আমার যে ভাসুরির ছেলের যে শ্বশুর, সে বলেছে এরকম করেছে, পিসি তুমি কি জানো? ছেলের মাকে বলেছে, তার ছেলে বলেছে আমার বাবাকে এইসব কথা বলতে তোমার নামে এখন কেস করবে। আর সেই ছেলের মা বলেছে আমার সেই মেয়ে যে বোনের বাড়ি নেই, এখন আমার ছেলে আলাদা ভাড়া রেখে। আপনি ইমিডিয়েট আর একটা মিসিং ডায়েরি করতে পারবেন, জানেন তো সেটা? আমি এইটা আপনার দরকার, তাহলে আমি কাজটা নিতে পারবো। আপনার ফার্স্ট এখন মানে যেটা প্রথম ধাপে এগোবেন, আপনি এতদিন জানিয়েছিলেন আপনার থানায় জানিয়েছিলেন না ওদের থানায় জানিয়েছিলেন? কোনটা করেছিলেন আগে বলুন? ওদের থানায়। এবার যাবেন আপনার থানায়। কি বলছি, যেহেতু মেয়ে তো আবার এসেছিল, আসার পর আবার গেছে, থানা থেকে নিয়ে চলে গেল আমার বাড়ি থেকে। ও থানা থেকে নিয়ে গেছে না? আমার বাড়ি থেকে থানা থেকে আমাদের দুজনের আধার কার্ড নিয়ে আমাদের সই নিয়ে চলে গেল। তাহলে মিসিং ডায়েরি হবে না। মানে এইসব পাতা তো আমরা করিনি, ভাবছি যে মেয়েরা করছে, হয়তো চলে আসবে এমন কিছুটা বুঝায়, বুঝবে, কিন্তু এখন তো দেখছি পুরোই উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু আছে কোথায় কোনো একটা অনুমান কিছু বলতে পারবেন তো? এখন জিজ্ঞেস করছি না, আমি জাস্ট বলছি, বলতে পারবেন তো? কারণ কোন রাস্তা দিয়ে হাঁটবো? ঠিকানাটা দিতে পারবো না, কোথায় আছে।
কোথায় আছে ঠিকানা না দিতে পারলে আমি বের করবো কি করে? কেন মিসিং ডায়েরি তো করতে পারবেন না, কেন পুলিশ নিয়ে এসে গেছে, পুলিশ আবার আপনাদের সই সাবত করে নিয়ে গেছে। আধার কার্ড নিয়ে সই সাবত করে নিয়ে গেছে। এখন এই যে একটা জিনিস এই করতে পারে, ছোট মেয়ের সাথে যোগাযোগ আছে তো, সেটাই আপনি সেই বুদ্ধিটা দেবেন কি করে কি করা যায়। আচ্ছা, তাহলে আপনি কি বের করতে পারবেন? তাহলে আপনার ছোট মেয়ের জানে না এই হিসাবে এসছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ছোট মেয়েকে জানাননি? না না না, তাহলে বেরোতে পারে, মেয়ে জানে না, তাহলে বেরোতে পারে। তাহলে আপনার ছোট মেয়ে প্রশ্রয় দিচ্ছে কেন এটাকে? পরিচয় দেয়নি। এখন পুলিশ থানার থেকে বলেছে আমি বোনের কাছে যাবো, আশ্রয় চেয়েছে, ছোট বোনের কাছে আশ্রয় নিয়েছে। ছোট বোনকে ডেকে থানার থেকে আমার ছোট মেয়েকেই লিখিত ছোট মেয়ের হাতে লিখিত করে ও তাহলে ঠিক আছে, একটা পথ পেয়ে গেছি, আর চিন্তা নেই। থানা থেকে তো বলেছে কোথায় যাবে, ওর অ্যাড্রেসটা তো ছোট মেয়ের কাছে। এবার ছোট মেয়ের কাছে না পেলে তারপরে হবে লড়াই, এই ছোট মেয়েকে ধরেই এগোতে হবে এবার আপনার। এখান থেকে আবার ছোট মেয়ে পুলিশকে জানাইছিল ওনারা কেনে নেয় বলে। পুলিশকে জানায়নি, তাই না? ফোন করে না না, নেই বললে তো হবে না, তাহলে নেই বললে মিসিং ডায়েরি করতে হবে ছোট মেয়েকে, মাকে সাথে করে নিয়ে গিয়ে। একটা মিসিং ডায়েরি দরকারই আমাদের, কারণ ও যেটা করছে, এবার নিয়ে গেছে বাড়ির থেকে নিয়ে গেছে পুলিশ, তার বাবা দায়িত্ব নেই, যদি মেয়েটা কিছু, মেয়েটাকে তো পাওয়া যাচ্ছে না, পুলিশ তো দায়িত্ব নেবে না। মা বাবার কাছ থেকে সই করে নিয়েছে, তাহলে মা বাবাও তো এবার আউতাস করবে। তাহলে কি আর কোনো আইনের পথ বাছা নেই? অবশ্যই আছে, যার কাছে রয়েছে, যার অ্যাড্রেস রয়েছে তাকে ধরে এবার এগোতে হবে। ছোট মেয়ে পুলিশকে তখন জিজ্ঞাসা করে, অলরেডি পুলিশ বললো যে যে স্যার আমি তো নিজে আমার বাড়ি থেকে যদি চলে যাই ও তো থাকবে না, আমার একটা বিশ্বাস, তখন আমার কিছু হবে না তো? বললো না তোমার কিছু হবে না, তোমার বাবা মা যদি তোমাকে ফাঁসাই যে তোর বাড়ি দিলাম তুই কেন ই করলি, তাহলে হবে তো, ব্যাস চিন্তা করতে হবে না। এবার বেরিয়ে আসবে মেয়ে, মেয়ে বেরিয়ে আসবে। আপনি আপনি লাইভ ক্যামেরাটা বন্ধ করে আপনাদেরকে কিছু বলবো, সেই মতো আপনারা 2 দিন আমাকে টাইম দেবেন, এবং 2 দিন আমি কি কি করতে পারবো সেটাই বলছি। টাইমটা নেওয়া তো পরে আসছে, আগে তো কি করতে পারবো না পারবো, তারপরে যদি মনে হয় তখন আপনাদের 2 দিন টাইম নেবো, তার আগে নেবো না। ওকে?